হ্যালো গাইজ, ওয়েলকাম টু 5 মিনিট স্কুল। দেখো, আজকে যে বিষয়টা নিয়ে ভিডিও করছি সেটা হচ্ছে জেনারেল স্টাডিজ। আমি তোমাদের আগেও বলেছি যে 5 মিনিট স্কুল হচ্ছে একটা অনলাইন অর্গানাইজেশন, একটা অনলাইন ইনস্টিটিউট, যেখানে সমস্ত বিষয়ের সমস্ত টপিকের ওপরে ক্লাস তোমরা পেতে পারো। তো আমাদের কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশনের জন্য কয়েকটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। সেই গ্রুপগুলোতে যে মক টেস্ট হয়েছিল, প্রতি শনিবার করে সেখানে মক টেস্ট হয়, সেই মক টেস্টের কোয়েশ্চেন যেটা ছিল সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো তোমরা যদি কেউ ওই গ্রুপে জয়েন হতে চাও কম্পিটিটিভ প্রিপারেশনের জন্য, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমরা তোমাদের জয়েন করার জন্য লিঙ্কটা দিয়ে দেব। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে যে কোয়েশ্চেনটা ছিল সেটা হচ্ছে রাইট ডাউন দ্য সিনোনিমস অফ দ্য ওয়ার্ডস বাই চুজিং অপশানস, অর্থাৎ সিনোনিম। সিনোনিমে প্রথমটা ছিল ডিটেস্ট, DETEST। এই ডিটেস্ট কথাটার অর্থ হচ্ছে, তোমরা জানো প্রত্যেকে, সেটা হচ্ছে ঘৃণা করা। ডিটেস্ট কথার অর্থ কি? ডিটেস্ট কথার অর্থ হচ্ছে ঘৃণা করা কিংবা বরদাস্ত না করা। এইবার যে চারটে অপশান দেওয়া ছিল সেটা দেখো কি কি ছিল। লোফটি, LOFTY, নোটেড, কালপ্রিট কোনোটাই নয়, কিন্তু পরের অপশানটা দেখো ডেসপায়ার। ডেসপায়ার কথাটা ডিটেস্টেড, তাহলে হয়ে যাচ্ছে সিনোনিম। এর পরেরটা হচ্ছে ব্যাসফুল, BASHFUL। ব্যাসফুল কথার অর্থ হচ্ছে লাজুক কিংবা কিং কর্তব্য বিমূঢ়। কিংবা আমরা বলতে পারি যে অপ্রতিভ কথাটাও এর সঙ্গে ব্যবহার করতে পারি, অপ্রতিভ। তাহলে দেখো অপশান কী কী দেওয়া আছে, স্ট্রিপ, এক্সপ্লিসিট, বুন অ্যান্ড কনস্ট্রেন্ট। দেখো কোনটা হবে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, আমি আর বলে দিচ্ছি না, খুব সহজ বিষয়টা। আর সিনোনিম সংক্রান্ত বেশ কয়েকটা ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে আছে, সেগুলো যদি দেখে নাও তোমাদের খুব হেল্প হবে বলে আমি মনে করি। পরেরটা হচ্ছে অ্যাট্রোসিটি। আমি যে সব কোয়েশ্চেনের উত্তর করে দেবো সেরকমটা নয়, আমি অনেকগুলোর হিন্ট দিয়ে দেবো, তোমরা সেগুলো চেষ্টা করবে। যদি করতে গিয়ে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, কমেন্টে জানালে আমি যদি অসুবিধা হয় তাহলে আবার সেগুলোর উত্তর দিয়ে দেবো। এবার দেখো অ্যাট্রোসিটি এই কথাটার অর্থ হচ্ছে নৃশংসতা, নৃশংসতা কিংবা নির্মমতা। দেখো অপশান কী কী দেওয়া আছে, অপশান দেওয়া আছে ক্লামজি, এনরমিটি, কনসেন্ট, ফরচুনেট। এই এনরমিটি বা অ্যানিম্যালিটি এইগুলোর মানে হচ্ছে নৃশংসতা বা পাশবিকতা, যেটা অ্যাট্রোসিটির সিনোনিম। এর পরের শব্দটা হচ্ছে ম্যাক্সিম। ম্যাক্সিম কথার অর্থ হচ্ছে সত্য কিংবা স্বতঃসিদ্ধ কিংবা সর্বজন গ্রাহ্য। তাহলে কি হবে ম্যাক্সিম কথার অর্থ কি হবে? দেখো ট্রুথ, TRUTH, ট্রুথ, ট্রুথ মানে সত্য। এছাড়া অ্যাক্সিওম কথার দ্বারাও ম্যাক্সিমটা আসলে অ্যাক্সিওম কথাটার বা অ্যাক্সিওম কথাটার অর্থই ম্যাক্সিম। এর পরের শব্দটা আছে দেখো এগ্রি। এগ্রি কথার অর্থ হচ্ছে রাজি হওয়া, রাজি বা একমত হওয়া। অপশান কী কী দেওয়া ছিল? অপশান আছে অ্যাসেন্ট, ASSENT, অ্যাসেন্ট, প্রেজোডি, ডায়ালেমা, লঙ্গিং। দেখো অ্যাসেন্ট কথার মানেও হচ্ছে একমত হওয়া, তাহলে হয়ে যাবে অ্যাসেন্ট। এর পরের শব্দ ছিল অ্যাবান্ডান্ট, অ্যাবান্ড্যান্ট বা অ্যাবান্ডান্ট। অ্যাবান্ডান্ট কথাটার অর্থ হচ্ছে প্রচুর বা অনর্গল। কি হয়? প্রচুর বা অনর্গল বা অনবরত। এইবার দেখো এখানে ফ্লুয়েন্ট বলে একটা শব্দ আছে, অপশানে দেওয়া ছিল কুইট, 4 সেকেন্ড, ফ্লুয়েন্ট অ্যান্ড শোক। দেখো ফ্লুয়েন্ট কথাটার অর্থ হচ্ছে অ্যাবান্ডান্ট। এর পরের শব্দটা দেখো অ্যাবাউন্ড, ABOUND। অ্যাবাউন্ড কথাটার অর্থ হচ্ছে প্রচুর, প্রচুর কিংবা সমৃদ্ধ। তাহলে অপশান কী কী আছে দেখো ফ্লারিশ। এই ফ্লারিশ কথাটা হচ্ছে অ্যাবাউন্ডের সিনোনিম, আর অন্যগুলো আমি দেখলামই না। এরপর আছে অ্যাবডিকেট। অ্যাবডিকেট কথার অর্থ হচ্ছে ছেড়ে দেওয়া বা প্রত্যাখ্যান করা বা ত্যাগ করা। অ্যাবডিকেট কথার অর্থ কি? ছেড়ে দেওয়া।
বা প্রত্যাখ্যান করা। অপশান কি আছে? রেলিংকুইস। এই রেলিংকুইস কথাটার অর্থই হচ্ছে ছেড়ে দেওয়া, তাহলে অপশান হয়ে গেল অপশান এ রেলিংকুইস। এর পরের শব্দটা হচ্ছে অ্যাবান্ডন। অ্যাবান্ডন মানেও ছেড়ে দেওয়া বা ত্যাগ করা। অ্যাবান্ডন মানে কি? ছেড়ে দেওয়া বা ত্যাগ করা। দেখো অপশানের প্রথমেই আছে কুইট মানেও ছেড়ে দেওয়া। পরের প্রশ্নটা হচ্ছে একটি বস্তু বৃত্তাকার পথে চলার সময় তার বেগ কত হবে? তোমরা জানো বৃত্তাকার পথে যদি চলে প্রাথমিক অবস্থান আর অন্তিম অবস্থান সমান হয়ে যায়, তাহলে তার সরণ হয় 0। সরণ যদি 0 হয়, আমরা জানি বেগ সমান সরণ বাই সময়, তাহলে তার বেগ হয়ে যাবে 0। তাহলে কি হবে? বেগ হয়ে যাবে 0। তাহলে বৃত্তাকার পথে চলার সময় বস্তুর সরণ আর বেগ 0 হয়। সরণ, দ্রুতি, বেগ, ত্বরণ সংক্রান্ত একটা ভিডিও অলরেডি আমরা পাবলিশ করেছি, সেটা তোমরা একটু দেখে নিও। এর পরেরটা হচ্ছে ভরবেগের এসআই একক কী? দেখো এই ভরবেগ কথার অর্থ কী? ভরবেগ মানে ভর গুণ বেগ। তোমরা জানো ভরের এসআই একক হচ্ছে কিলোগ্রাম আর বেগের হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে ভরবেগের একক হচ্ছে কিলোগ্রাম মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2। দ্রুতি ও বেগ কখন সমান হবে? এটা হচ্ছে পরের প্রশ্ন। দেখো যখন একটি কণা বা বস্তু সরল রেখা বরাবর চলবে এবং একই দিকে চলবে, কি হবে না? সরল রেখা বরাবর একই অভিমুখে চলার সময়। তাহলে দ্রুতি আর বেগ কখন সমান হবে? না সরল রেখা বরাবর একই অভিমুখে চলার সময় দ্রুতি আর বেগ সমান হবে। এইবার সংবিধান অনুযায়ী, অর্থাৎ ভারতীয় সংবিধান অনুযায়ী কটি রিটের উল্লেখ আছে? আমি অলরেডি সংবিধান সংক্রান্ত আর্টিকেল 32 নিয়ে একটা ক্লাস করেছিলাম, সেখানে বলেই দিয়েছিলাম কটি রিটের উল্লেখ আছে। অ্যাকচুয়াল সংবিধান অনুযায়ী 5টি রিটের উল্লেখ আছে। তোমাদের হেবিয়াস কার্পাস, রিট অফ ম্যান্ডামাস এইগুলো সম্পর্কে আমি বলেছিলাম। রিট অফ সার্টিরারি, রিট অফ প্রহিবিশন এবং কিউ ওয়ারেন্টো। তাহলে কি? দ্য হেবিয়াস কার্পাস, ম্যান্ডামাস, সার্টিরারি বা প্রহিবিশন এবং কিউ ওয়ারেন্টো, এই হচ্ছে 5টা রিট। এবার দেখো কোন দুটি রিটকে সিস্টার রিট বলা হয়? তোমাদের ওই ভিডিওতে আমি পরিষ্কার করে বলে দিয়েছিলাম, আমি সম্ভব হলে ভিডিওটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়ার চেষ্টা করছি। রিট অফ সার্টিরারি, CERTIORARY, সার্টিরারি, অ্যান্ড রিট অফ প্রহিবিশন, এই দুটো রিটকে বলা হয় সিস্টার রিট বা সিস্টার রিটস। এর পরেরটা আছে সংবিধানের কোন ধারায় ফ্রিডম অফ স্পিচ বা বাক স্বাধীনতার কথা বলা আছে? আমি অলরেডি আর্টিকেল মনে রাখার একটা শর্টকাট ট্রিকের ভিডিও আপলোড করেছিলাম, যদি না দেখে থাকো অবশ্যই দেখে নিও, সেটা তোমাদের খুব হেল্পফুল হবে। তোমরা জানো যে সংবিধানের 19 নম্বর ধারায় ফ্রিডম অফ স্পিচ এর কথা বলা হয়েছে, 19 নম্বর ধারায়, আর্টিকেল 19। ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্য, এটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? এটা নেওয়া হয়েছে USSR বা সোভিয়েত রাশিয়ার সংবিধান থেকে। শিশুশ্রম বন্ধ করার কথা সংবিধানের কোন ধারায় বলা আছে? দেখো এই রকম প্রশ্ন অনেকবার পরীক্ষাতে এসেছে, অতএব তোমরা কোনো রকম গড়িমসি না করে অবশ্যই আর্টিকেল মনে রাখার যে শর্ট ট্রিকের ভিডিওটা আছে অবশ্যই সেটা দেখে নিও। আমরা কয়েকটা চিট কোডের সাহায্যে এই আর্টিকেলগুলো মনে রাখি। এই শিশুশ্রম বন্ধ করা বা চাইল্ড লেবার প্রহিবিশন, অ্যাবলিশন অফ চাইল্ড লেবার, এইটা বলা আছে আর্টিকেল 24 বা 24 নম্বর ধারায়। এবার অস্পৃশ্যতা দূর করার কথা সংবিধানের কোন ধারায় বলা আছে? এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 18। অস্পৃশ্যতা দূর করার কথা সংবিধানের কোন ধারায় বলা আছে? এটা কি হচ্ছে? দেখো আনটাচেবিলিটি অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি, এইটা কোথায় বলা আছে? না আর্টিকেল 17 নম্বর ধারায় বলা আছে আনটাচেবিলিটি দূর করার কথা। নিউটনের কোন গতিসূত্র থেকে বলের সংজ্ঞা পাই? আমি বলেছিলাম ফিজিক্সের নিউটনের গতিসূত্রের ভিডিওতে যে নিউটনের প্রথম গতিসূত্র বা ফার্স্ট ল অফ মোশন এইটা থেকে আমরা বলের সংজ্ঞা পাই। কি পাই? না বাইরে থেকে যা প্রয়োগ করে কোনো বস্তুর অবস্থার পরিবর্তন করা হয় বা অবস্থার পরিবর্তনের চেষ্টা করা হয় তাকে বলা হয় বল।
এটাই হচ্ছে বলের সংজ্ঞা। পরের প্রশ্নটা দেখো, এসআই পদ্ধতিতে বলের অভিকর্ষীয় একক কী? তোমরা জানো এসআই পদ্ধতিতে বলের অভিকর্ষীয় একক হচ্ছে কিলোগ্রাম ভার বা কিলোগ্রাম ওয়েট। কিলোগ্রাম ভার বা কিলোগ্রাম ওয়েট। এরপরে ছিল ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস, দ্যাট ইজ চুজ দ্য অল্টারনেটিভ হুইচ ইজ নিয়ারেস্ট ইন মিনিং টু দ্য গিভেন ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস। প্রথমটা ছিল দ্য গিফট অফ দ্য গ্যাব। গিফট অফ দ্য গ্যাব কথাটা কি? দ্য গিফট অফ দ্য গ্যাব এর অর্থ কি? এবিলিটি টু ইম্প্রোভাইজ, এবিলিটি টু কোট, ফ্লুয়েন্সি অফ স্পিচ অ্যান্ড টকেটিভ, এই চারটে অপশান ছিল। আমরা জানি গিফট অফ গ্যাব মানে বাগ্মিতা বা ফ্লুয়েন্সি অফ স্পিচ। কী হবে? ফ্লুয়েন্সি অফ স্পিচ। এরপরেরটা ছিল এ ডার্ক হর্স। কী ছিল? এ ডার্ক হর্স এর অর্থ কি? এর অর্থ হচ্ছে অ্যান আনফোরসিন কম্পিটিটর। অ্যান আনফোরসিন কম্পিটিটর। এরপরেরটা হচ্ছে গো ব্যানানাজ। গো ব্যানানাজের অপশান দেওয়া ছিল গো অ্যাস্ট্রে, ফ্রুটলেস, বিকাম ভেরি ইমোশনাল, অন এ ফ্রুট ডায়েট। আমরা জানি অলরেডি ইডিয়াম সংক্রান্ত আমাদের ভিডিও বেশ কয়েকটা আমাদের চ্যানেলে আছে, চ্যানেল আপলোডস থেকে তোমরা সেগুলো একটু দেখে নিতে পারো। গো ব্যানানাস কথাটার অর্থ হচ্ছে বিকাম ভেরি ইমোশনাল। এরপর হচ্ছে প্লে হ্যাভক। প্লে হ্যাভক, প্লে হ্যাভক কথাটার অর্থ কি? প্লে হ্যাভক কথাটার অর্থ হচ্ছে, দেখো অপশান দেওয়া আছে কজ কজ ডেঞ্জার, কজ ডিস্ট্রাকশন, কজ প্যান্ডেমিক। প্যান্ডেমিক কথাটা নিয়ে এখন খুব মাতামাতি চলছে গোটা বিশ্বে। তো প্লে হ্যাভক কথাটার অর্থ হচ্ছে কজ ডিস্ট্রাকশন। এর পরের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে টু গো টু দ্য উইন্ডস। টু গো টু দ্য উইন্ডস অপশান কী কী আছে? টু ডিসঅ্যাপিয়ার, টু এন্ড ফ্রুটলেসলি, টু এন্ড ফ্রুটফুলি, টু বি পাবলিশড। কী হয় না টু এন্ড ফ্রুটফুলি। এটার অপশান কি? উত্তর কি হয়ে যাবে? টু এন্ড ফ্রুটফুলি, অপশান সি, টু এন্ড ফ্রুটফুলি। এরপর আছে দেখো এ রেড লেটার ডে। এ রেড লেটার ডে অপশান কী কী দেওয়া আছে? এ ফরমিডেবল ডে, অ্যান ইম্পর্টেন্ট ডে, অ্যান ইভেন্টফুল ডে, এ ডেঞ্জারাস ডে। কী হয়ে যায় না অ্যান ইম্পর্টেন্ট ডে, একটা গুরুত্বপূর্ণ দিন, সেটাকে আমরা লিখি এ রেড লেটার ডে, এই ফ্রেজটা দ্বারা প্রকাশ করি। এর পরেরটা আছে কোয়েশ্চেন নাম্বার 36, সিন্ধু সভ্যতার একমাত্র বন্দর কোথায় পাওয়া গেছে? তোমরা জানো লোথালে, লোথাল যেটা হচ্ছে গুজরাটে অবস্থিত। লোথাল কোথায় অবস্থিত? না গুজরাটে। সেখানে সিন্ধু সভ্যতার একমাত্র বন্দর পাওয়া গেছে। এবার সিন্ধু সভ্যতার কোথায় বৃহৎ স্নানাগার পাওয়া গেছে? গ্রেট বাথ। বৃহৎ স্নানাগারকে আমরা ইংরেজিতে বলি গ্রেট বাথ, GREAT, গ্রেট বাথ। কোথায় পাওয়া গেছে তোমরা জানো? এটা হচ্ছে হয়ে যাবে মহেঞ্জোদারো। কি হয়? মহেঞ্জোদারো। মহেঞ্জোদারোতে বৃহৎ আকারের স্নানাগার পাওয়া গেছে। সিন্ধু সভ্যতার কোথায় ধান চাষের প্রমাণ মিলেছে? কলিবঙ্গান, এই যে কলিবঙ্গান নামক জায়গাটাতে ধান চাষের প্রমাণ পাওয়া গেছে। এরপর হচ্ছে ভারতের স্বাধীনতা লাভের পর প্রথম সিন্ধু সভ্যতার কোন প্রত্নক্ষেত্রে খনন কার্য চালানো হয়? অলরেডি হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা সম্পর্কে একটা ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা হয়েছে, ওটা দেখে নিলে সব প্রশ্নগুলোর উত্তর তোমরা পেয়ে যাবে আশা করি। ভারতবর্ষের স্বাধীনতা লাভের পর প্রথম সিন্ধু সভ্যতার কোন প্রত্নক্ষেত্রে খনন কার্য চালানো হয়? এটা হয়ে যাবে রোপার। রোপার নামক যে প্রত্নক্ষেত্রটা আছে সেখানে খনন কার্য চালানো হয় 1953 সালে। এইটা হচ্ছে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর প্রথম এই রোপার নামক যে প্রত্নক্ষেত্র আছে সেখানে খনন কার্য চালানো হয়, সেটা হয় 1953 সালে। সিন্ধু সভ্যতার কোন প্রত্নক্ষেত্রটির অবস্থান বর্তমান রাজস্থান রাজ্যে? অ্যাকচুয়াল জাস্ট একটু আগে বললাম ধান চাষের প্রমাণ মিলেছে, জায়গাটার নাম হচ্ছে কলিবঙ্গান। এই কলিবঙ্গান জায়গাটা রাজস্থান রাজ্যে অবস্থিত। এছাড়া দেখো ব্লাড রিলেশনের ওপর একটা জিআই দেওয়া ছিল। PQRST আর রিলেটেড টু ইচ আদার অ্যাজ স্টেটেড হিয়ার। কিউ ইজ ইউজ ডটার ইন ল, এস ইজ পিজ অনলি গ্র্যান্ডচাইল্ড, আর ইজ এসেস আঙ্কেল, পি হ্যাজ অনলি 2 চিলড্রেন, ইউ অ্যান্ড আর 1 মেল অ্যান্ড 1 ফিমেল। তাহলে এইটাকে যদি আমরা সাজিয়ে নিই কীভাবে হচ্ছে দেখো, কি বলা আছে? পি হ্যাজ অনলি 2 চিলড্রেন। আচ্ছা দেখো আমরা এটা সাজাতে শিখিয়েছিলাম, কিভাবে সাজিয়ে নিচ্ছি দেখো।
তাহলে এটা হয়ে গেল ফ্যামিলি ডায়াগ্রাম। এই ফ্যামিলি ডায়াগ্রামটা আমরা কিভাবে বানাই সেটা নিয়ে অলরেডি ব্লাড রিলেশনের সেকেন্ড ভিডিওতে ডিসকাস করেছিলাম, যে এই ফ্যামিলি ট্রিটা কীভাবে সাজাবো, কীভাবে এই কোডিংগুলো করবো, অর্থাৎ কোথায় সার্কেল দেবো, কোথায় স্কোয়ার করবো, এইগুলোর একটা ভিডিও আমরা করেছিলাম অলরেডি। তো যারা এখনও দেখোনি অবশ্যই দেখে নিও সেটা, তাহলে এই ট্রিটা খুব সহজে বানিয়ে ফেলতে পারবে। এরপরে বলা আছে দেখো, ইফ এ গার্ল ভি ইজ ম্যারিড ইনটু দ্য ফ্যামিলি, হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন ভি অ্যান্ড এস। কী হবে, ভি যদি ম্যারিড হয় তাহলে এখানে একমাত্র আনম্যারিড ছেলে কোথায় পাচ্ছি, একমাত্র পাচ্ছি এই আর, একমাত্র পাচ্ছি এই আর, তাহলে সে ম্যারিড হতে পারে একমাত্র এই আর এর সঙ্গে। যদি আর এর সঙ্গে ম্যারিড হয় তাহলে ভি এর সঙ্গে এস এর কী সম্পর্ক হবে, দেখো ভি হয়ে যাবে এস এর আন্ট, ভি কে হয়ে যাবে এস এর আন্ট। এইবার আমরা যে অঙ্কের প্রশ্নগুলো এবং জিআই এর প্রশ্নগুলো ছিল সেগুলো সমাধান করার চেষ্টা করব, সেগুলো সমাধান করব। দেখো সব অঙ্কগুলোর সমাধান আমি করে দেব না, বেশ কয়েকটা হিন্ট দিয়ে দেবো, তোমরা নিজেরা একটু চেষ্টা করবে। কোয়েশ্চেন নাম্বার 21 ছিল, গোপা একটি ঘড়ি ধার্য মূল্যের 2/3 দামে বিক্রি করে 20% ক্ষতি করলো, ধার্য মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত কত। অলরেডি এই অঙ্কটা আমি তোমাদের করিয়েছিলাম। দেখো একটি ঘড়ি ধার্য মূল্যের 2/3 বিক্রি করে 20% ক্ষতি করলো, আমি কি ধরে নেব না কস্ট প্রাইস বা ক্রয় মূল্য হয়ে যাবে 100, এটা আমি ধরে নেব। সিপি বা কস্ট প্রাইস বা ক্রয় মূল্য হচ্ছে 100। এবার 20% যদি ক্ষতি করে তাহলে এসপি কত হবে, এসপি হয়ে যাবে 100 মাইনাস 20, দ্যাট ইজ 80। তাহলে 80 টাকা, 100 টাকা কস্ট প্রাইস হলে এসপি বা সেলিং প্রাইস হয়ে যাবে 80। এইবার একটা জিনিস খেয়াল করো, এসপি কত বলে দেওয়া আছে, এসপি বলে দেওয়া আছে ধার্য মূল্যের 2/3, দ্যাট ইজ 2/3 অফ এমপি। তাহলে এমপি কত হবে, দেখো এমপি হয়ে যাবে এই 2/3, যখন আমি উল্টো দিকে নিয়ে যাব 3/2 হয়ে যাবে 3/2 অফ এসপি, দ্যাট ইজ 3/2 ইন্টু এসপি আমি জানি 80, 3/2 মাল্টিপ্লাইড বাই 80, 2 40-এ 80, 3 4-এ 12, 120। তাহলে ধার্য মূল্য কত, 120 টাকা। এইবার বলেছে ধার্য মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত কত। দেখো এমপি বা ধার্য মূল্য বা মার্ক প্রাইস ইজ টু সিপি মানে কস্ট প্রাইস, অনুপাত কত হবে 120 ইজ টু 100, দ্যাট ইজ 6:5। এটা হয়ে গেল। এর পরের অঙ্কটা দেখো, পেট্রোলের দাম 25% বাড়লো, পুনরায় আগের দামে ফিরে যেতে পেট্রোলের দাম শতকরা কত কমাতে হবে। দেখো পেট্রোলের দাম ধরো আগে দাম ছিল 100 টাকা, আগে দাম ছিল 100 টাকা, তাহলে বেড়ে কত হলো, 25% বেড়ে গেলে দাম কত হলো না 100 যোগ 25 সমান 125 টাকা। কত বেড়ে কত হলো 125 টাকা। এইবার পুনরায় আগের দামে ফিরে যেতে হলে তাকে কত কমাতে হবে না 25 টাকা কমাতে হবে। দেখো 125 টাকায় কমাতে হবে 25 টাকা, 125 টাকায় কমাতে হবে 25 টাকা, তাহলে 1 টাকায় কত কমাবে 25 অন 125, তাহলে 100 টাকায় কত কমাবে, 100 টাকায় ফিরে যেতে হলে কত, সরি পার্সেন্টেজ করতে হলে আমি 100-র মধ্যে কত সেটা বের করতে হবে, তাহলে কত কমাবে না 25 মাল্টিপ্লাইড বাই 100 অন 125, 25 5-এ 125, 5 20 100, দ্যাট ইজ 20। তার মানে কি হয়ে গেল না 20% কমাতে হবে। এবার আরেকটা পদ্ধতি বলে দিই, যারা এই ঐকিক নিয়মটা করবে না তারা কি করবে, 125-এর মধ্যে কমাতে হবে 25, তাহলে এই অংশটা কমাতে হবে, যখন পার্সেন্টেজ বের করবো 100% দিয়ে মাল্টিপ্লাই করব, দ্যাট ইজ 25 5-এ 125, 5 20 100, দ্যাট ইজ উত্তর হয়ে যাবে 20%। অলরেডি এই অঙ্কটা আমি শতকরার ভিডিওতে করিয়েছি, তোমাদের একবার দেখে নিও শতকরার ভিডিওটা যদি অলরেডি না দেখে থাকো। এরপর দেখো একটি ঘড়ি 150 টাকায় বিক্রি করলে 20% ক্ষতি হয়, ঘড়িটি 200 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে। খুব সহজে করো, দেখো 150 টাকায় যখন বিক্রি করছো তখন 20% ক্ষতি হচ্ছে, তাহলে কত পার্সেন্ট দাম আমরা পেয়ে যাচ্ছি, আমরা পেয়ে যাচ্ছি মোট যদি 100% হয় তাহলে তার থেকে 20% বাদ দিলে পেয়ে যাচ্ছি আমরা 80%। কত পাচ্ছি 80%, তাহলে ঘড়িটির দামের 80% সমান 150 টাকা, 150 টাকা যদি 80% হয় তাহলে 1 টাকা সমান কত পার্সেন্ট হয় না 80 অন 150%। এইবার ঘড়িটি বিক্রি করছি কত না 200 টাকায় বিক্রি করছি, তাহলে 200 টাকা সমান কি হয়ে যাবে 80 গুণ 200 অন 150%। এইবার দেখো ক্যান্সেলেশন করে দিচ্ছি, 0 0 ক্যান্সেল করলাম, 5 3-এ 15, 5 4-এ 20, তাহলে হয়ে যাচ্ছে 320 অন 3
পার্সেন্ট, তার মানে হচ্ছে 106.23%। এইবারে বলো তো, আগে তার দাম, মোট দাম কত ছিল? সিপি হচ্ছে 100%, আর কত লাভ হয়েছে? 106.23%, এইটা হচ্ছে 200 টাকা সমান। তাহলে লাভ কত হলো? না এই 106.23 থেকে 100 বাদ দিলে যেটা হবে সেটাই হয়ে যাবে লাভ। কত সেটা? 6.23% হচ্ছে লাভ। পরের অঙ্কটা দেখো, বিক্রয় মূল্যের ওপর 20% লাভ হলে, পরের অঙ্কটা কি আছে? বিক্রয় মূল্যের উপর 20% লাভ হলে ক্রয় মূল্যের উপর লাভের শতকরা হার কত? দেখো, বিক্রয় মূল্য ধরে নিলাম 100 টাকা, 100 টাকা হলে লাভ কত? 20%, তাহলে ক্রয় মূল্য কত? এসপি যদি 100 হয় তাহলে সিপি কত হয়ে যাচ্ছে? 20% যখন লাভ, সিপি হয়ে যাচ্ছে 80 টাকা, কারণ 20% বাদ দিয়ে দেবো এটা থেকে। এইবার দেখো 80 টাকায় তাহলে লাভ কত হয়েছে? 20 টাকা। তাহলে 1 টাকায় লাভ কত হয়েছে? 20 80 টাকা। তাহলে মানে 1-এর 4 টাকা, তাহলে কত হচ্ছে? 1-এর 4 টাকা। তাহলে 100 টাকায় লাভ কত হবে? 1-এর 4 গুণ 100, তাহলে 25 টাকা। তাহলে 100 টাকায় লাভ হবে 25 টাকা। এবার 100 টাকায় যেটা লাভ হয় সেটাকেই আমরা পার্সেন্ট বলি। তাহলে ক্রয় মূল্যের ওপর লাভ কত? ক্রয় মূল্যের ওপর লাভ হচ্ছে 25%। পরের অঙ্কটা দেখো, তোমাকে 90 ডিগ্রি কোণ আঁকতে বলায় তুমি এঁকেছো 89 ডিগ্রি 33 মিনিট, তুমি শতকরা কি পরিমাণ ভুল করেছো? তাহলে তোমাকে আঁকতে বলেছে কত? 90 ডিগ্রি, তুমি এঁকেছো কত? 89 ডিগ্রি 33 মিনিট ডিভাইডেড বাই 90 ডিগ্রি, এটা হচ্ছে ভ্রান্তির হার বা ভুলের হার। এবারে শতকরা হার করতে হলে 100% দিয়ে গুণ করব। তাহলে দেখো এইটা বিয়োগ করলে কি পাচ্ছি? বিয়োগ করলে পেয়ে যাচ্ছি 27 মিনিট। আর এই নিচের 90 ডিগ্রিকে মিনিটে করতে হলে কি করব? 90 × 60 মিনিট মাল্টিপ্লাইড বাই 100। এইবার তাহলে কি হয়ে যাচ্ছে দেখো, আমি যদি ক্যান্সেলেশন করি কি পাচ্ছি দেখো, 9 3 27, 9 10 90, 3 20 60, 0 0 ক্যান্সেল করলাম, 0 0 ক্যান্সেল করলাম, হয়ে গেল 1-এর 2%। কত এলো? 1-এর 2%। তাহলে আমি কত ভুল করেছি? আমি শতকরা 1-এর 2% ভুল করেছি। এইবার পরের অঙ্কটা দেখো, একটি কাজ এ ও বি একা একা যথাক্রমে 10 দিন ও 15 দিনে শেষ করতে পারে। প্রথমে এ একা 4 দিন এবং বি একা 5 দিন কাজ করে চলে গেল। তারপর সি এসে কাজটি 8 দিনে শেষ করে। সি একা সম্পূর্ণ কাজটি কত দিনে শেষ করবে? প্রথমে দেখো এ কি করে, না এ একা 10 দিনে কাজটি শেষ করে, তাহলে এ 1 দিনে করে 1-এর 10 অংশ। এ করলো 4 দিন, তাহলে গুণ 4, তার মানে সে 4-এর 10 অংশ, তার মানে কি 2-এর 5 অংশ সে করে দিয়ে চলে গেল। তারপরে এলো বি, তারপরে এলো কে, না বি। বি কী করে? 1 দিনে 1-এর 15 অংশ করে, কারণ 15 দিনে পুরোটা করে। সে কি করলো? 5 দিন কাজ করে দিয়ে চলে গেল। তাহলে দেখো 5 3 15, 1-এর 3। এইবার তাহলে তারা দুজনে মিলে কতটা কাজ করলো? 2-এর 5 যোগ 1-এর 3, তারা দুজনে মিলে কতটা করলো? 2-এর 5 যোগ 1-এর 3। এবার মোট কাজ কত? 1 অংশ। 1 থেকে তারা যতটা করে দিল সেইটা যদি বাদ দিয়ে দিই তাহলে আমি অবশিষ্ট কাজ করে পেয়ে যাব। এই অবশিষ্ট কাজের পরিমাণ তাহলে বাদ দিলে কত হচ্ছে দেখো, 1 - 11-র 15, তার মানে হয়ে যাচ্ছে 4-এর 15। এইবার এই যে 4-এর 15 অংশ কাজ, এইটা হয়ে যাচ্ছে অবশিষ্ট। এই 4-এর 15 অংশ কাজটা এইটা সি করে। সি কী করে? এই 4-এর 15 অংশ কাজ করে কত দিনে করে? না 8 দিনে শেষ করে। বলা আছে সি এসে কাজটি, বাকি কাজটি 8 দিনে শেষ করে। তাহলে সম্পূর্ণ অংশ বা এক অংশ কত দিনে করবে? 8 × 15 4। কী করবে? 8 × 15 4, 4 2 8, তার মানে 15 2 30 দিনে সে সম্পূর্ণ কাজটি শেষ করতে পারে। পরের অঙ্কটা হচ্ছে, বার্ষিক 7.5% হারে 12,000 টাকার 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত? এই অঙ্ক অলরেডি তোমাদের করিয়েছি, আমি জাস্ট একটু হিন্ট দিয়ে দিচ্ছি। একটা হচ্ছে কি কি বলে দেওয়া আছে দেখো, রেট অফ ইন্টারেস্ট বলে দেওয়া আছে 7.5%। আচ্ছা, আর কি বলে দেওয়া আছে? প্রিন্সিপাল বলে দেওয়া আছে 12,000 টাকা। আর টাইম টি বা এন যাই বলো সেটা বলে দেওয়া আছে 2 বছর। এইবার প্রথমে আমরা বের করব সিম্পল ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্ট কীভাবে বের করব? আমরা জানি আই সমান PRT অন 100। মান বসিয়ে দাও, পি সমান কত? 12,000 গুণ 7.5 মাল্টিপ্লাইড বাই 2 অন 100। ক্যালকুলেশন করে ফেলো, হলে কি হচ্ছে? দুটো শূন্য ক্যান্সেলেশন হয়ে যাচ্ছে, 15 × 12 হয়ে যাচ্ছে 1800 টাকা। তাহলে কত হচ্ছে? সরল সুদ হচ্ছে 1800 টাকা। এটা হচ্ছে SI, সিম্পল ইন্টারেস্ট।
হচ্ছে 1800 টাকা। এইবার হচ্ছে আমরা সিআই বা কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদ বের করব। সেটা কিভাবে হবে বলো তো? 12,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ না বের করে আমরা পুরো অ্যামাউন্টটা বের করে ফেলবো এই ফর্মুলার সাহায্যে। এ ইকুয়ালস পি ইন্টু 1 প্লাস আর অন 100 টু দি পাওয়ার এন। এই ফর্মুলাটা সবাই জানো। যারা চক্রবৃদ্ধি সুদের এবং সরল সুদের ভিডিওগুলো অলরেডি দেখে নাও নি তারা একটু দেখে নিও, কারণ তাহলে খুব সহজে তোমরা অঙ্কগুলো করতে পারবে। কি হয়ে যাবে তাহলে? পি এর অভিনয় করছে 12,000, 1 প্লাস 7.5 অন 100 টু দি পাওয়ার 2 ইকুয়ালস, এটা যদি সরল করে নিই, আমি আর সরল করাটা দেখাচ্ছি না, করলে উত্তর চলে আসবে 1, 3, 8, 6, 7, দ্যাট ইজ 13,867.50 টাকা। তাহলে এইটা হচ্ছে অ্যামাউন্ট। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট কত না? অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল, দ্যাট ইজ 13,867.50 মাইনাস 12,000 টাকা, তার মানে 1,867.50 টাকা। এইবার দেখো তো, এই তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কত না? সিআই মাইনাস এসআই ইকুয়ালস 1,867.50 মাইনাস 1,800 সমান 67.50। তাহলে 12,000 টাকা 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য হচ্ছে 67 টাকা 50 পয়সা। পরের অঙ্কটা দেখো, বার্ষিক 9% চক্রবৃদ্ধি হারে কত টাকার 2 বছরের সবৃদ্ধি মূল হবে 29,702 টাকা 50 পয়সা। কি হচ্ছে না? বার্ষিক 9% চক্রবৃদ্ধি হারে, তাহলে রেট অফ ইন্টারেস্ট কত? 9%। ইয়ারলি কত টাকার 2 বছরের কি বের করতে বলেছে? প্রিন্সিপাল বের করতে বলেছে। টাইম বলে দেওয়া আছে 2 বছর, অ্যামাউন্ট বলে দেওয়া আছে। অ্যামাউন্ট কত বলা আছে? 29,702 টাকা 50 পয়সা। এইবার তাহলে আমি ফর্মুলা কি জানি? এ ইকুয়ালস পি 1 প্লাস আর অন 100 টু দি পাওয়ার এন। তাহলে ফর্মুলা অনুযায়ী বসিয়ে দাও, 29,702.50 সমান পি ইন্টু 1 প্লাস আর এর অভিনয় করছে 9 অন 100 টু দি পাওয়ার 2, অর পি সমান কি হয়ে যাবে দেখো? 29,702.50 গুণ 100/109 স্কোয়ার। এটা যদি আমি ক্যালকুলেশন করে নিই, অলরেডি এই অঙ্কটা তোমাদের আমি শতকরা সংক্রান্ত ভিডিওতে আমি করিয়েছি, এটা ক্যালকুলেশন করলে এসে যাবে 25,000 টাকা। তাহলে কি চলে আসছে না? 25,000 টাকা চলে আসছে। তাহলে বার্ষিক কত টাকার 2 বছরের 9% হারে সবৃদ্ধি মূল হবে 29,702 টাকা 50 পয়সা না 25,000 টাকার। তো এইগুলোই ছিল এবারের মক টেস্টের প্রশ্ন, সবগুলো ধরে ধরে আলোচনা করে দিলাম। এগুলোর পরেও যদি কারো বুঝতে কিছু অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানিও। তার যে ডাউট থাকবে বা কোয়ারি থাকবে সেগুলো আমরা ফুলফিল করার চেষ্টা করব, এবং সেটা নিয়েও ডাউট ক্লিয়ারিং ক্লাস অবশ্যই করব। যদি ভিডিওটা আমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর হ্যাঁ, যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান সবার আগে পেতে পারো। ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ।